আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আজকে একটা জনকল্যাণকর কাজের কিছু অংশ নিয়ে আপনাদের সাথে ভিডিওটি করা শুরু করেছি। এই ভিডিওর প্রথম ১.৫-২ মিনিট আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আমি একটা সংস্থার সাথে, দাতব্য সংস্থার সাথে জড়িত আছি, যেখানে জিরো প্রফিটে আমরা মানুষের জন্য সাহায্য করার চেষ্টা করি। এবং এই সংস্থা থেকে আজকে অসহায় মানুষদের জন্য খাবার বিতরণ করা হচ্ছে। যারা অসুস্থ তাদের ফ্রি ক্যাম্পিং করে দেওয়া হচ্ছে চিকিৎসার, এবং সেখানে আমি রীতিমতন থেকে সেটা করার চেষ্টা করেছি। এটা যে আজ প্রথম হচ্ছে তা না, রমজানের প্রথম থেকে প্রত্যেক শুক্রবারেই আমরা এই দাতব্য সংস্থার থেকে বিভিন্ন এরিয়ায় গিয়ে মানুষদেরকে মানে যারা নিম্ন মধ্যবিত্ত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এখানে থাকে নুডলস, সেমাই, চিনি, চা পাতা, দুধ, গুঁড়া দুধ, তারপর থাকে তেল, তারপর থাকে এই পাশে দেখছেন চাল, মুড়ি, এইদিকে থাকছে আলু, ওই পাশে আছে পেঁয়াজ। পুরো একটা প্যাকেজ এমনভাবে তৈরি করে দেওয়া হয় যাতে এই দুস্থ মানুষগুলোর অন্তত 10টা দিন খাবারের চিন্তা করতে না হয়। তো এটা আমাদের একটা কার্যক্রম। অনেকেই হয়তো আপনারা জানেন, আবার অনেকে জানেন না যে আমি ইনার হুইলের সাথে আছি, এবং সেই কার্যক্রম এবং সাথে আমাদের দাতব্য সংস্থা সব কিছু মিলে আমরা চেষ্টা করছি এই সময়টায় এই দুস্থ মানুষগুলোর, গরিব দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে, যাতে তাদের রোজা এবং তাদের ঈদটাও একটু আনন্দময় হয়। এই যে যেমন এইভাবে আমরা পুরো প্যাকেটটা গুছিয়ে দিই। মোটামুটি প্রত্যেক শুক্রবারে 1 থেকে 150 জন মানুষকে এটা দেয়া হয়। এছাড়াও এই পাশটায় আছে চিকিৎসার জন্য লাইন। আর এই যে যারা এরকম ট্রলিতে আসে কিংবা এরকম হুইল চেয়ারে আসে, আমরা সেটার জন্য টাকা কালেক্ট করে কারো যদি এরকম হুইল চেয়ার প্রয়োজন হয় তাকে সেগুলো ডোনেট করে থাকি। তো এটার আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো, আমরা তো জাকাত, ফিতরা বিভিন্ন জায়গায় দিয়েই থাকি। তো নিজের চারপাশের মানুষ যারা আছে তাদের সাথেও যদি একটু এভাবে শেয়ার করা যায় তাহলে তারাও কিন্তু ভালো থাকে। আমাদের অনেকেই একটা বড় অংশ এতিমখানা, তারপর মাদ্রাসা, তারপর নিজেদের কাজের লোকজন, দারোয়ান, তাদেরকে দেন। সেটা পর্যন্ত ইটস ওকে। আপনি চাইলে সেখান থেকেও একটা ছোট্ট অংশ আপনার সমাজে, আপনি যেই এরিয়ায় আছেন সেই এরিয়ার সমাজে আপনি ডোনেট করতে পারেন, যেখানে থেকে আপনি আপনার আশেপাশে যে দুস্থ গরিব লোকজন আছে তাদেরকেও কিছু না কিছু দিতে পারেন। যাই হোক, বকবক তো শুরু করেছি, কিন্তু আপনাদের সাথে সঠিকভাবে সম্বোধন করা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার এটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। ইফতার থেকে শুরু করে আজকে রাত পর্যন্ত, ইফতারের আগে এবং পরের অংশটা নিয়েই আমার আজকের এই ভিডিওটি। সেই সাথে রেখেছি আমাদের যে সামাজিক কার্যক্রম সেটার কিছু অংশ। আশা করছি আপনাদের খারাপ লাগবে না। অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রায় 6-7 দিন হয়ে গেছে কোনো ভিডিও দিচ্ছি না, দেখছি না, সেভাবে কোনো রেসপন্সও নেই আমার ইউটিউবে। এটার পিছনে কিছু বিষয় জড়িত আছে, যেমন আমি এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার কাজগুলোতে প্রত্যেক দিন দুপুরের পর চেষ্টা করি বের হয়ে যেতে, এবং আসি 4টা, 4:30, 5টা বেজে যায়। তারপরে সে তো ইফতার তৈরির ব্যাপার থাকে। তো একটা বড় সময় আমার চলে যায় এই জায়গাটাতে এখন। আর এছাড়াও আমার বাবার শরীরটা একটু খারাপ, আমি তাকে একটু বেশি সময় দিচ্ছি। আর তাছাড়াও আমাদের নামাজ, রোজা, কোরআন শরীফ পড়া এবং অন্যান্য তসবিহ পড়া, এই সব কিছু মিলে অনেকটা ব্যস্ত সময় যাচ্ছে। সেই সাথে একটু টায়ার্ড হয়ে যাই, আর ইফতারের পর দেখা যায় শরীরটা চলতে চায় না। সব কিছু মিলে আমি একটু বলতে পারেন পিছিয়েই গিয়েছি। আলহামদুলিল্লাহ, এই পিছিয়ে যাওয়াতে আমি অনেক আনন্দিত, কারণ আমার মনে হয়েছে এই পিছিয়ে যাওয়ার মধ্যে আমার আত্মার আত্মশুদ্ধি এবং আত্মার আনন্দ আছে, যেটা আসলে ঈদ শপিং দেখানোর মধ্যে নেই। আমি ঈদ শপিং কখনো দেখাই না, আমার না, আমার বাচ্চাদের না, কারো ঈদ শপিং কখনো দেখাই না। তো যে কারণে আমি চেষ্টা করেছি আমার মতন করে আমার দিনগুলোকে পারি করতে। তা দেখতে দেখতে 20 রোজা চলে গিয়েছে, 2টো বেজোড় রাত চলে গিয়েছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। এই রমজানের উসিলায় আমাদের সমস্ত গুনাহ কথা মাফ করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন, এবং আমাদেরকে সঠিক
ভাবে তার রহমত ও বরকতের ছায়ায় চলার তৌফিক দান করুন, আমিন। এবার আসছি একটু ভিডিও সংক্রান্ত কথা। আপনাদের সাথে গল্প করতে করতে আমি ইফতার তৈরি করছি। বড়া ভাজা শেষ, তারপর চিকেন ফ্রাই কিছু অংশ ভাজা শেষ হয়ে গেছে। এখন বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আজকে ঘরে যা যা আছে সেগুলো দিয়ে ইফতার হবে। বাইরে থেকে শুধুমাত্র জিলাপিটা আনা হয়েছে, অন্য কোনো কিছু না। আজকে অনেক দিন পর আমরা 4 জন একসাথে ইফতার করছি। তো এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয়। সবসময় আমরা ডাক্তার সাহেবকে আমাদের সাথে পাই না ইফতারে। অনেক দিন পর আজকে পেলাম। আর উনি বাসায় থাকলে ওনার খুব পছন্দের খাবার হচ্ছে আমার হাতের এই বুট, বড়া, বেগুনি এগুলো। তো আজকে অনেকদিন পর তাকে পেয়ে আমি রীতিমতন পাক্কা গৃহিণীর মতন চেষ্টা করছি সময়ের মধ্যে সব কিছু ভাজাভুজি করে শেষ করে ফেলতে। ইফতারের টাইম হয়ে গিয়েছে, সবার প্লেটে প্লেটে উনি খাবার মাখানো যেটা আছে সেটা দিয়ে দিচ্ছেন। আমার মেয়েরা এই বুটমুড়িটা খুব বেশি খায় তা না, আমার ছোটো মেয়ের পছন্দ হচ্ছে আমার হাতের বেগুনি, আর ও চিকেন ফ্রাই খাবে। এছাড়া ওর জন্য আলাদা কিছু আইটেম আছে যেগুলো আমি তৈরি করে রেখেছি, সেগুলো খাবে। আর আমরা তো আমাদের এই ভাজাভুজি যা আছে খাবো। আর এদিকে ওরাও দোয়ায় বসে গিয়েছে, আমিও এখন দোয়ায় বসে যাব। ইফতারের পর আপনাদের সাথে কথা হবে। এটা হচ্ছে একদম ইফতার শেষ করেই, নামাজটা শেষ করে আমি 1 কাপ চা খেয়েছি। খেয়ে সোজা মিনা বাজার চলে এসেছি। আমার খুব জরুরি কিছু গ্রসারি শপিং দরকার ছিল সেই জন্য। আজকে মিনা বাজারে আসার সাথে সাথেই দেখছি অনেক রকমের অফার, এটার সাথে ওটা ফ্রি, ওটার সাথে সেটা ফ্রি, এরকম। কিন্তু এত ফ্রি এর অপশনে গেলে তো চলবে না। আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলোর পিছনেই একটু ফোকাস করার চেষ্টা করছিলাম, এবং সেখান থেকে বেশ কিছু আমার প্রয়োজনীয় গ্রসারি নিয়েও বাসায় চলে এসেছি। সেগুলো একটু গুছিয়ে রাখবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়ে তারপরে রাখি। আমি তো আমার মতন বকবক করছি, আপনারা নিশ্চয়ই ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছেন। সবাই কেমন আছেন বলুন তো? কেমন চলছে আপনাদের রমজান? কেমন চলছে আপনাদের ঈদ শপিং? আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজানের প্রায় 23টা রোজা চলে গিয়েছে। আজ সম্ভবত 23 রোজা। তো আর মাত্র কয়েকটা দিন রমজান আমাদের মাঝে থাকবে, তারপর বিদায় নিবে। আবার আমরা অপেক্ষায় থাকবো আগামী রমজানের জন্য। জানি না কার ভাগ্যে আগামী রমজান থাকবে আর কার ভাগ্যে থাকবে না। এটা খুবই আনপ্রেডিক্টেবল, এটা বলার কিচ্ছু নেই। শুধুমাত্র এটুকু বলতে চাই, আল্লাহ এই রমজানে আমরা যে ইবাদত করছি, আমরা যা করছি তা তুমি কবুল করে নিও, আমাদেরকে ক্ষমা করে দিও। আজ মিনাবাজার থেকে ঝোঁকে পড়ে অনেক কিছু নিয়েছি। সামনে যেহেতু ঈদ, ঈদের জন্য লাগবে এমন কিছু জিনিস নিয়েছি, যেমন কাস্টার্ড পাউডার। রাঁধুনিরও যে এরকম কাস্টার্ড পাউডার পাওয়া যায় তা কিন্তু জানতাম না। হঠাৎ করে আমার মেয়ে বলল, মা দেখো এটা একটা কাস্টার্ড পাউডার। এটা কেন নিয়েছি জানেন? এখানে গোল গোল যে মরিচটা আছে, গোলমরিচটা, ওটা না আমার কাছে নেই। তো এরকম একটা পুরোটাই নিয়ে নিলাম। কিছু এলাচ দারচিনিও থাকবে, সাথে গোলমরিচটা আমার কাজে লেগে যাবে। ওটা গুঁড়া করতে হবে, সেই জন্যই ভাবলাম ওটাও একটু নিয়ে নিই। আর এই কফি আর চায়ের স্ল্যাশের থেকে আমার মেয়েরা কী আনন্দ পায় জানি না। বাসায় এত রকমের চা আছে, সেগুলো তাদের খেতে ভালো লাগে না, কিন্তু এই স্ল্যাশের মানে চা আর কফি খেতে তাদের খুব ভালো লাগে। এছাড়াও এই যে এই 2 রকমের স্ন্যাক্স এনেছি, কারণ ইফতারে অনেক সময় আমার মেয়েরা এটা খেতে খুব পছন্দ করে। একটু ভিন্নতা থাকলে আসলে বাচ্চারা সারাদিন রোজা রাখার পর একটু ভিন্ন ইফতার সামনে পেলে অনেক খুশি হয়ে যায়। প্রচুর পরিমাণে বিস্কিট পেয়েছি, ওই যে বলছিলাম তখন একটার সাথে একটা ফ্রি, এই বিস্কিটগুলো একটার সাথে একটা ফ্রি। তো ভাবলাম বিস্কিটগুলোকেও একটু জারে গুছিয়ে তারপর রাখি। আলহামদুলিল্লাহ, আমার 2 মেয়ে সহ আমরা 4 জনই বাসায় রোজা রাখি, এবং আমার মেয়েরা যতটুকু সময় পাচ্ছে পড়ার ফাঁকে ফাঁকে বাকি ইবাদতগুলোতেও একটু একটু করে কনসেন্ট্রেট করার চেষ্টা করছে। যদিও তারা এই বছর কোরআন শরীফটা পড়তে পারেনি তাদের পড়ার ব্যস্ততার কারণে, কিন্তু অন্য জায়গাগুলোতে আমি তাদেরকে রীতিমতন ফোর্সফুলি ইবাদতের ব্যাপারে একটু করে শক্ত হাতেই বোঝানোর চেষ্টা করছি। বাকিটা আল্লাহ ভরসা। আপনারা দোয়া করবেন আমার মেয়ে দুটো যেন আল্লাহর রাস্তায় ঠিকঠাক মতন আসে এবং ঠিক মতন ইবাদত বন্দেগীতে ফোকাস রাখে, সেই জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাইছি। ইফতারের ভাজাভুজির পর ঘন গাঢ় লিকারের দুধ চা খেলে আসলে শরীরটা কিন্তু একটু খারাপই হয়, একটু গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় আমার। তো আমি একজন আপুর কাছে, আমাদের প্রিয় লাকি আপা, তার কাছে আমি কথা দিয়েছিলাম যে আমি আর দুধ চা বেশি খাবো না, সেই জন্য কিছু গ্রিন টি নিয়ে এসেছি। সেই সাথে মাঝে মাঝে এখন যেটা করছি, একটু আদা চা খাই হালকা লিকারের। তাতে যেটা হয় টায়ার্ডনেসটা একটু কমে যায়, এবং সেই সাথে আমি গ্যাস্ট্রিকের সমস্যাটাও আগের মতন অতটা ভুগছি না। তো মানুষ আসলে অনেকভাবেই মানুষের কাছ থেকে শেখে। আমিও আপনাদেরটা দেখে, আপনাদের কথা শুনি অনেক কিছু শেখার চেষ্টা করি।
ওদিকে বিস্কিটগুলো ভালো করে গুছিয়ে, চা পাতা গুছিয়ে এবার চলে আসলাম এই মশলার কোটাটায়। এখানে কিছু জিনিস আমি রাখবো। তো সেই যে এলাচ দারচিনির প্যাকেটগুলো দেখেছিলেন সেগুলোকে কেটে কেটে এখানে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে এখানকার এলাচ দারচিনি আমার কিছুই হবে না, আমি অনেকগুলো করে এলাচ এনেছি ভুটান থেকে। তো সেগুলোই আমি ম্যাক্সিমাম সময় ব্যবহার করি, এগুলো মাঝে মাঝে হঠাৎ ব্যবহার করা হয়। আজ অনেকদিন পর ভয়েস দিতে বসে বুঝতে পারছি সব কিছুই আসলে চর্চা। অনেকদিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসা হয় না, ভয়েস দেওয়া হয় না বলে কথা বলতে গিয়ে সব কিছু কেমন জানি গুলিয়ে যাচ্ছে, পেঁচিয়ে যাচ্ছে। আমার এই জিনিসগুলো রাখা দেখে ইউনি খুব আগ্রহ নিয়ে কাছে এগিয়ে এসেছে। বললাম, খাবা? একটুখানি এলাচ দারচিনি। তো সে সেটা দেখেই একেবারে বিদায় হয়ে গেছে। আর এই যে এই দারচিনিগুলো এসেছিল সৌদি আরব থেকে, আমার ছোটো বোন এনেছিল। এলাচ এসেছে, সরি, ওই এলাচগুলো এসেছিল সৌদি আরব থেকে, দারচিনি এসেছিল ভুটান থেকে। সেগুলো রেখে দিয়েছি, সেগুলো আমি একটু একটু করে এই মশলার বক্সে গুছিয়ে নিচ্ছি। ইফতারটা করেই যেহেতু আমি বের হয়ে গিয়েছিলাম, কিচেন আর গোছানো হয়নি। এই যে এখানে এই হচ্ছে কিচেনের বর্তমান অবস্থা। তো ইফতারের পর আমি একটু চা খেয়েছিলাম, তারপর বের হয়ে গিয়েছিলাম গ্রসারি শপিং করতে। এখন এসে দেখি এই যে সিঙ্ক ভর্তি থালা বাসন আমাকে হাতছানি দিয়ে ডাকছে আর বলছে, সালমা তাড়াতাড়ি আয়, এসে আমাদেরকে উদ্ধার করে রেখে যায়। তো কী আর করা, প্রচণ্ড মানে টায়ার্ডনেস থাকলেও সেগুলো এখন তো পরিষ্কার করতে হবে। তো আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো সব মাঝামাঝি শুরু করেছি। এখন যে স্পিডে কাজ করতে দেখছেন, ঠিক এরকম স্পিডেই আসলে আমি সেই সময়টা চেষ্টা করছিলাম আমার সমস্ত কাজগুলো শেষ করে ফেলতে। প্রথমেই সমস্ত থালা বাসন ধোয়া শেষ করে তারপর যে কয়টা কড়াই এবং ফ্রাই প্যান রয়ে গেছে, হাঁড়ি রয়েছে, সেগুলোকে ধোয়া শুরু করেছি। আচ্ছা, এই কাস্ট আয়রনের কড়াই সম্পর্কে নাসিমাস ক্রিয়েশন থেকে নাসিমা আপু আমার কাছে জানতে চেয়েছেন, রিভিউ জানতে চেয়েছেন। আপু, এই কড়াইটা ভাজাভাজির জন্য পারফেক্ট। এই কড়াই পাতিল যাই বলেন না কেন, ভাজাভাজির জন্য একদম পারফেক্ট। খুব আরাম করে আপনি এখানে করতে পারবেন। কিন্তু নর্মাল রান্নাবান্নার জন্য আমি এটাকে খুব বেশি একটা পারফেক্ট বলবো না। কারণ অনেক সময় দেখা যায় আমরা রান্না করে রান্নাটা পাতিলেই রেখে দিই, তখন দেখা যায় পাতিলের কালারের জন্য রান্নার কালারটা একটু চেঞ্জ হয়, যেটা আসলে আমার পছন্দ হয়নি। কিংবা হতে পারে আমার যে সিজলিং সেটাতেও একটু সমস্যা আছে। সেদিন সিজলিংয়ের ব্যাপারে আমাকে শিমুল আরও একটা ভালো আইডিয়া দিয়েছে, খুব শীঘ্রই আমি ওই আইডিয়াটা কাজে লাগাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাছে যেটা সর্বোপরি মনে হয়েছে, যে কোনো ধরনের ভাজাভুজির জন্য এই কাস্ট আয়রনের কড়াইটা একদম পারফেক্ট। আর আপনার রেগুলার রান্নার জন্য আমি হয়তোবা খুব শিগগিরই হানিকম্বের একটা বড় কড়াই কিনবো কিংবা পাতিল কিনবো, সেটার পরে আমি বুঝতে পারবো যে কোনটা বেস্ট হবে। তবে আগে হানিকম্বটা কিনে ইউজ করে দেখতে হবে। ওইদিকে ইফতারের পরে জমে থাকা এক গাদা মাজা ঘষা শেষ করে এই পর্যায়ে এসে আমার চুলাটাকে একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি। এখন আমি নিয়মিত চুলা নিজেই পরিষ্কার করি, খালাকে হাত দেওয়া একদম বন্ধ করে দিয়েছি। বলেছি, তোমার হাত দেওয়ার কোনো দরকার নেই, আমার চুলা আমি নিজেই পরিষ্কার করে নেব, তুমি অন্য জিনিসগুলো পরিষ্কার করো। তো এই কাজগুলি যখন করছি ততক্ষণে কিন্তু 9টা, সোয়া 9টা হয়ে গেছে। মাথার মধ্যে টেনশন কাজ করছিল যে কখন আমি কাজ শেষ করব, কখন নামাজে দাঁড়াবো। তো তাড়াহুড়োর মধ্যেই ছিলাম বলতে গেলে। আজ আমি ইফতারির আগে থেকে ইফতারির পর কিভাবে কিচেন গোছাচ্ছি, কিভাবে সব কিছু ক্লিয়ার করছি, ক্লিন করছি, সে অংশটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি। আজকে সংসারের অন্য কোনো কাজ সেভাবে আপনাদের কাছে তুলে ধরা হয়নি। আসলে প্রত্যেক দিন যে সব পুরো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো অত সময়ও আমার থাকছে না, এনার্জিও থাকছে না। তাই চেষ্টা করছি অল্প অল্প করে ছোটোখাটো কিছু জিনিস মিলে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবার। এবং আমি এখন থেকে নিয়মিত চেষ্টা করছি আপনাদের ভিডিওগুলো দেখবার জন্য। এতদিন আমি একেবারেই ইউটিউব থেকে অনেক দূরে ছিলাম, না কারো ভিডিও দেখতে পেরেছি, না কারো ভিডিও নিচে কোনো কমেন্ট আমার পাবেন। তবে এখন থেকে আবারও একটু একটু করে আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। এই যে আস্তে আস্তে আমার চুলাটাও পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি কিচেনটা পুরোটাই গোছানো শেষ। এখন আমি গিয়ে একটু ফ্রেশ হব, অজু করব এবং তারাবির নামাজ, এশার নামাজে দাঁড়াবো। আচ্ছা, যে এই পর্যায়ে আবারও একটু বলি, এই যে আমাকে চুলাটা ধরাতে দেখছেন, কারণ হলো আমি যে এই কাস্ট আয়রনের পাতিলটা, যে কড়াইটা আমি ধুয়ে রেখেছি সেটাতে কোনো পানি রাখা যাবে না, পানিটা শুকিয়ে রাখতে হবে। তো সেই জন্যই আবার আমি এখানে একটু চুলাটা অন করে এটার যে পানি গায়ের মধ্যে লেগে আছে সেটাকে শুকিয়ে
লুকিয়ে ফেলার জন্যই এইখানে বসিয়ে দিয়েছি। আজকে মোটামুটি অনেক লম্বা সময় আপনাদের সাথে বিভিন্ন কিছু নিয়ে আলাপ আলোচনা করলাম। আশা করছি আপনাদের বোরিং লাগবে না কিংবা খারাপ লাগবে না। যদি কোনো একটি অংশ ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ প্রথমবারের মতন যারা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।